হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ মেন পরীক্ষার যে ডেসক্রিপটিভ পেপারগুলো থেকে থাকে তার আমরা প্র্যাকটিস করছিলাম এবং অলরেডি আমরা একটা প্রিসি রাইটিং এর ক্লাস করে ফেলেছি, সারাংশ রাইটিং এর ক্লাস করে ফেলেছি এবং বাংলাতে প্রতিবেদনের ক্লাস করে ফেলেছি। তো ৩টে ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা ৩টে ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করব যে টপিকের উপর থেকে সেটি হলো বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের উপর থেকে আমরা সম্পূর্ণ নিয়ম দেখব, বঙ্গানুবাদ কিভাবে লিখতে হয় বা অনুবাদ কিভাবে লিখতে হয়, ক্লার্কশিপ পরীক্ষার কি ধরনের কি নিয়ম রয়েছে এবং ২ খানা বঙ্গানুবাদ আজকের এই ক্লাসে করব। তো একদম সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্রস্তুতি নেওয়া হচ্ছে একদম ডেসক্রিপটিভ ক্লাসের। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো প্রথমে আমরা দেখে নেব বঙ্গানুবাদ রচনার কি নিয়ম রয়েছে। ঠিক আছে, বঙ্গানুবাদ বা কোনো একটা অনুবাদ কোনো একটা ভাষা থেকে বা ইংরেজি ভাষা থেকে তোমাদের বাংলাতে অনুবাদ করতে হবে। তো এই অনুবাদ করার নিয়ম কি রয়েছে দেখো। প্রথমেই অনুবাদের সময় ইংরেজি এবং বাংলা ভাষার প্রকৃতি বজায় রাখতে হবে। অর্থাৎ যে নেচারে বা যে প্রকৃতিতে তোমাকে প্যাসেজটা দেয়া হবে সেই রকম ভাবেই কিন্তু তোমাকে বাংলা ভাষায় লিখতে হবে। ওকে, অর্থাৎ প্রকৃতি কিন্তু চেঞ্জ করলে হবে না, যেরকম ভাবে তোমাকে প্যাসেজটা দেবে ঠিকঠাক সেইভাবেই তোমাকে লিখতে হবে। অর্থাৎ তোমাকে প্যাসেজের মধ্যে এমন কিছু লাইন নেই তুমি সেই লাইনটাও নিজের ইচ্ছায় একটা অনুবাদ করে লিখছো, এইরকমটা করলে হবে না। অনুবাদের মানে যে প্যাসেজটা দেওয়া হবে সে প্যাসেজের মধ্য থেকেই তোমাকে লিখতে হবে। তারপর দেখো, আক্ষরিক অনুবাদ না করে সরল ভাবানুবাদ করতে হবে। দেখো, ইংরেজি ভাষা থেকে একদম প্রপার একদম পাই টু পাই অক্ষর অনুযায়ী কিন্তু অনুবাদ করা যায় না, সম্ভবও নয়। করা যায় না এবং সম্ভবও নয়। কেন বলছি? ধরো, এমন কিছু শব্দ বা এমন কিছু বাক্য দেয়া হলো সেটা ইংরেজিতে বেশি ভালো শোনায় বা ইংরেজিতে সেটা বলা হয়ে থাকে। কিন্তু সেটাকে যদি আমরা বাংলায় একদম অক্ষর মিলিয়ে বা লেটার টু লেটার বা ওয়ার্ড টু ওয়ার্ড আমরা ট্রান্সলেট করি বা বঙ্গানুবাদ করি, সেইভাবেই হয়তো তার অর্থটা সেইভাবে দাঁড়াবে না বা শুনতে খুব বাজে শোনাবে। তো সেই ক্ষেত্রে একদম আক্ষরিক অনুবাদ না করে অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড পাই টু পাই অনুবাদ না করে বরং ইংরেজিতে ওই লাইনটার কি সরল ভাব বা কি অর্থ বোঝাচ্ছে সেই অর্থটাকে একদম সরল ভাষায় বাংলা ভাষায় করলে যা দাঁড়ায় সেটাই তোমাকে কি করতে হবে, সরল ভাবানুবাদ করতে হবে। তারপর দেখো, ইংরেজি অনুচ্ছেদটি পড়ে তার ভাব অনুযায়ী বাংলা বাক্য গঠন করতে হবে। অর্থাৎ একটা লাইন দেওয়া হয়েছে বা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, সেই অনুচ্ছেদটা আগে পড়বে বা লাইনটা পড়বে বা বাক্যটা পড়বে, তার ভাব অনুযায়ী বাংলাতে বাক্য গঠন করে তোমাকে লিখতে হবে। ওই যে বললাম যে একদম পাই টু পাই ওয়ার্ড ধরে ধরে তুমি একদম চেঞ্জ করতে পারবে না, সম্ভব নয়। বরং ওয়ার্ডটা পুরোটা পড়বে, কি বলতে চাওয়া হয়েছে সেটাকেই তোমরা কি করবে, বাংলাতে বাক্য গঠন করবে। একদম ইজি ব্যাপার। তারপর দেখো, ইংরেজির দীর্ঘ বাক্যকে ছোট বাংলা বাক্যে উপস্থাপন করা যাবে। অর্থাৎ এমন একটা লাইন দেওয়া হয়েছে তোমাকে ইংরেজিতে প্যাসেজের মধ্যে, সে বিশাল বড় একটা লাইন, অর্থাৎ একটা লাইনই অনেকটা লম্বা। তুমি কি করতে পারো, সেই লাইনটাকে তোমার নিজের সুবিধার্থে বা তার ভাব তার ভিতরের অর্থটাকে বাংলায় বোঝাতে তুমি সেটাকে ভেঙে ছোট বাংলা বাক্যে উপস্থাপন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে বললাম যে একদম আক্ষরিক অনুবাদ করা সম্ভব নয়, তাহলে কি করবে, ওই বড় লাইনটাকে ভেঙে তোমরা ছোট বাংলা বাক্যে উপস্থাপন করতে পারবে। তারপর দেখো, আহ সহজ সরল প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে। দেখো, তুমি কোনো একটা জিনিসকে অনুবাদ করছো মানে কি, একটা ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করছো মানে কি, সেই ভাষাটা মানে পাঠকের কাছে কি করছো, তুমি ওই অনুচ্ছেদটাকে নিয়ে যাচ্ছ। তার মানে তুমি ইংরেজি ভাষাটা তোমার পাঠক পড়তে পারছে না, সেই জন্যই তুমি ইংরেজি ভাষাটাকে অনুবাদ করে পাঠকের কাছে নিয়ে যাচ্ছ। তা তোমার বঙ্গানুবাদ বা তোমার অনুবাদটাই যদি কঠিন হয় তাহলে পাঠক সেটাকে গ্রহণ করতে পারবে না। তাহলে কি করতে হবে, তোমাকে ওই যে ইংরেজি প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে যখন বঙ্গানুবাদ করবে সহজ ভাষায়
সরল ভাষায় এবং প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে, যাতে পাঠকের কাছে সেটা একদম খুব ভালোভাবে আকর্ষিত হয় এবং পাঠক সেটাকে পড়ে খুব ভালোভাবে বুঝতে পারে। অনুবাদের হচ্ছে মূল যে উদ্দেশ্য সেটাই হচ্ছে এটি। আমি ইংরেজিতে পড়তে পারছি না, তাই আমার হয়ে কেউ অনুবাদ করে দিয়েছে, সেটা আমি পড়ে তার ভিতর থেকে যে অর্থ রয়েছে সেটা আমি নেব। তো সেই জন্য কি করতে হবে? সহজ সরল প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে হবে। তারপর দেখো, ইংরেজির প্রতি শব্দের আক্ষরিক অর্থ বাংলায় আসবে না। স্বাভাবিক জিনিস, ঠিক আছে? আমরা বাংলা থেকেও যখন ইংরেজি করব তখন বাংলার প্রত্যেকটা অক্ষর একদম ইংরেজিতে লেখা সম্ভব নয়। সিমিলারলি ইংরেজির প্রত্যেকটা অক্ষরের একদম আক্ষরিক অর্থ যে বাংলায় লেখা সম্ভব এইরকমটাই নয়। উদাহরণ দিই, যেমন আমরা ছোটবেলায় বা বন্ধুদের এরকম বলে থাকি যে এইটা ট্রান্সলেট করে দেখাতো তুই, যে কি সে গেল তো গেল, সে আর ফিরলই না। এই যে গেল তো গেল, সে আর ফিরলই না, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না, কেন বাংলাতে আমরা এইভাবে কথা বলে থাকি, কিন্তু এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় না। সিমিলারলি ইংরেজিতেও এমন কিছু বাক্য রয়েছে সেগুলোকে একদম আক্ষরিকভাবে বা ওয়ার্ড টু ওয়ার্ড বাংলাতে ট্রান্সলেট করা যায় না। তাহলে কি করতে হবে? ওই ওয়ার্ডের যে অর্থ সেটাকে সহজ সরল ভাষায় আমাকে বাংলায় লিখতে হবে। তারপর দেখো, বাংলা ও ইংরেজি ক্রিয়াপদের ব্যবহারের প্রতি খেয়াল রাখতে হবে। ক্রিয়াপদ বলতে ধরো তোমাকে প্যাসেজটা যেটা দেয়া হয়েছে সেটা হয়তো অতীতকাল, ঠিক আছে? গিয়েছিল, গিয়েছে, করছে, খাচ্ছে, খাবে, অর্থাৎ অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমানকাল, এই যে তিনটে কাল, ঠিক আছে? অর্থাৎ ক্রিয়াপদের ব্যবহার কিন্তু খেয়াল রাখতে হবে। কোন টেন্সে তোমাকে ইংরেজিটা দেওয়া হয়েছে, ইংরেজি প্যাসেজটা দেওয়া হয়েছে। তাহলে যদি অতীতকালে ইংরেজির প্যাসেজ দেওয়া হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু ওই অতীতকালেই তোমাকে বাংলাতেও অনুবাদ করতে হবে। অর্থাৎ কি বলতে পারো, যে ক্রিয়াপদের ব্যবহার তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবং অনুবাদের সময় বাংলা রীতি গ্রহণ করতে হবে। অর্থাৎ বাংলা রীতি বলতে এক তো বানান তোমাকে দেখতে হবে যে ঠিকঠাক বানান তুমি বাংলাতে লিখছো কিনা। বাংলাতে যেভাবে বাক্য গঠন করতে হয় বাংলা ভাষার নিয়ম অনুযায়ী সেইভাবে তুমি বাক্য গঠন করতে হবে। দাঁড়ি কমা ফুল স্টপ যেভাবে রয়েছে সেইভাবে তোমাকে, মানে বাংলা লেখার যে নিয়ম আমরা ফলো করে থাকি, অনুবাদের সময় তোমাকে সেটা ফলো করতে হবে। তাহলে কি এই নিয়মগুলো তোমাকে বঙ্গানুবাদের সময় খেয়াল রাখতে হবে। বঙ্গানুবাদ জিনিসটা একদমই ইজি। যা প্যাসেজ দেওয়া থাকবে লাইন পড়বে এবং লাইন ধরে ধরে তোমরা অনুবাদ করার চেষ্টা করবে, একদম ইজি ব্যাপার। তো এই নিয়মগুলো মোটামুটি মাথায় রাখলেই যে কোনো প্যাসেজের, ইংরেজি প্যাসেজে তোমরা বঙ্গানুবাদ করতে পারবে। তো আজকের এবার আমরা দুখানা যে বঙ্গানুবাদ রয়েছে দেখে নেব। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিপি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের একদম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী 6টা যে রাইটিং রয়েছে, অর্থাৎ রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি, প্রতিবেদন, অনুবাদ লিখন এবং সারাংশ লিখন, 6টা তোমরা রাইটিং এরই একদম সম্পূর্ণ ক্লাস পাবে। বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ ক্লাস, ক্লার্কশিপ মেন পরীক্ষার সেরা প্রস্তুতি। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে গিয়েছে। যারা এখনো যুক্ত হওনি বা হতে চাও তারা যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। তো যাই হোক, এবার আমরা বঙ্গানুবাদে চলে যাব। দেখো, একটা প্যাসেজ দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং ছোটবেলাতে আমরা এই প্যাসেজটা পড়েওছি। তো দেখা যাক। দেখো, ওয়ান ডে, আগে আগে প্যাসেজটা একবার পড়ে নেব। নিয়মটা কি হচ্ছে, আগে আমরা একটা গোটা প্যাসেজটা পড়ে নেব, তারপরে একবার বঙ্গানুবাদ করব। দেখো, ওয়ান ডে স্যার আইজাক নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম, লিভিং অন দ্য টেবিল এ হিপ অফ পেপার কন্টেনিং হিজ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট। ঠিক আছে? অর্থাৎ প্রথম লাইনটা থেকেই বুঝতে পারছি একদম সিম্পল ইংরেজিতে লেখা রয়েছে এবং সেটাকে আমাদের বঙ্গানুবাদ করতে হবে। তো কি বলছে, ওয়ান ডে একদিন, স্যার আইজাক নিউটন ওয়েন্ট আউট বেরিয়ে গেলেন, অফ হিজ রুম তার রুম থেকে, লিভিং অন টেবিল টেবিলের উপর ফেলে রেখে, এ হিপ অফ পেপার অর্থাৎ একটা পেপারের স্তূপ, কন্টেনিং হিজ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট। এই পেপারগুলোতে কি ছিল, তার আলোক তত্ত্বের যে গবেষণার তথ্য ছিল। ঠিক আছে? দেখো, দেয়ার ওয়াজ অন দ্য ফ্লোর অফ রুম, অর্থাৎ ওই রুমেরই ফ্লোরে কি ছিল, লাইং হিজ পেট ডগ, তার পোষ্য কুকুর কে শুয়েছিল, ডায়মন্ড, তার পোষ্য কুকুর ডায়মন্ড শুয়েছিল। তারপর দেখো, নো সুনার হ্যাড হি গন, যেই না সেই বেরিয়ে গেল, অর্থাৎ আইজাক নিউটন যেই না বেরিয়ে গেল, দেন দ্য ডগ জাম্পড আপ অন দ্য টেবিল, সে ঠিক কি করলো,
তার পোষ্য কুকুরটা টেবিলের উপর লাফিয়ে উঠলো অ্যান্ড আপ টার্ন দ্য লাইটেড ক্যান্ডেল, অর্থাৎ কি, এবং জ্বলন্ত একটা মোমবাতি ছিল ওই টেবিলের উপর, সেটা কি করলো, পড়ে গেল। অ্যান্ড দ্য পেপার ইমিডিয়েটলি গট ফায়ার, এবং তার ওই পেপারগুলো বা পাণ্ডুলিপিগুলো সে কি করলো, আগুন ধরে গেল। রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস, কিছুক্ষণ সময় পর যখন সে ফিরল, নিউটন দেখল দ্যাট যে অল হিজ হার্ড লেবার, তার কঠোর পরিশ্রম অফ 20 ইয়ার্স, 20 বছরের কঠোর পরিশ্রম, হ্যাড বিন রিডিউস টু অ্যাস, কিসে পরিণত হয়েছে, ছায়ে পরিণত হয়েছে। বাট দ্য গ্রেট সায়েন্টিস্ট, কিন্তু মহান বিজ্ঞানী, প্যাটেড দ্য ডগ, বরং রাগ না করে বরং তার কুকুরকে কি করলো, মাথায় হাত বোলাতে বোলাতে বলল, অন দ্য হেড অফ দ্য এক্সক্লেমিং, ঠিক আছে, তার মাথায় হাত চাপড়াতে চাপড়াতে বা হাত বোলাতে বোলাতে মানে বলল, ও ডায়মন্ড, ও ডায়মন্ড, ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি কি করে ফেলেছ। ঠিক আছে, দেখো একদম সিম্পল, এটা একটা ক্লাস 10 বা একটা ক্লাস 8-এর ছেলেকে দিয়ে দিলে এটা ট্রান্সলেট করে দেবে। তো এবার আমরা একদম ট্রান্সলেট করব, দেখো কিভাবে ট্রান্সলেট করা হয়েছে। দেখো দেখো, ওয়ান ডে স্যার আইজ্যাক নিউটন ওয়েন্ট আউট অফ হিজ রুম, লিভিং অন দ্য টেবিল এ হিপ অফ পেপার কন্টেনিং হিজ লং রিসার্চ অন দ্য থিওরি অফ লাইট। তো এটাকে কিভাবে বঙ্গানুবাদ করা যায়, দেখো, একদিন স্যার আইজ্যাক নিউটন, দেখো এবার বাংলা একদম বাংলার যে লেখার নিয়ম অনুযায়ী আমরা কিছু কিছু শব্দকে আগে নিয়ে আসবো, কিছু কিছুকে পরে নিয়ে যাব, যাতে আমাদের বাংলা বাক্যটা শুনতে কি হয়, ভালো শোনায়। ঠিক আছে, তো দেখো, একদিন স্যার আইজ্যাক নিউটন আলোক তত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাগজগুলোকে টেবিলের উপর স্তূপীকৃত করে তার ঘরের বাইরে গিয়েছিলেন। ঠিক আছে, ব্যাস। দেখো, ওয়েন্ট আউট পাস্ট টেন্স না, ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ পাস্ট টেন্স, অতীতকালে লেখা হয়েছে পুরো কি এই প্যাসেজটা। তাহলে আমাকে যখন বঙ্গানুবাদ করতে হবে, সেটা কিসে করতে হবে, পাস্ট টেন্সেই করতে হবে বা অতীতকালে করতে হবে, হ্যাঁ কি না? তো দেখো, গিয়েছিলেন তার মানে অতীতকালে লেখা হচ্ছে, তাহলে ঠিকঠাক আমরা ক্রিয়াপদ ব্যবহার করছি এখানে। তাহলে দেখো, স্যার একদিন স্যার আইজ্যাক নিউটন আলোক তত্ত্ব সম্পর্কে তার দীর্ঘ গবেষণার কাগজগুলোকে টেবিলের উপর স্তূপীকৃত করে তার ঘরের বাইরে গিয়েছিলেন। তাহলে দেখো, প্রথম যে সেন্টেন্সটা সেটা কিন্তু আমরা বঙ্গানুবাদ করে ফেললাম। তারপর দেখো, দেয়ার ওয়াজ অন দ্য ফ্লোর অফ রুম লাইং হিজ পেট ডগ, তাহলে কি, এটাকে কিভাবে করব, দেখো, তার পোষা কুকুর ডায়মন্ড সেই ঘরের মেঝেতে শুয়েছিল। আমরা ইংরেজি থেকে বাংলায় করলে কি দাঁড়ায়, এটাই দাঁড়ায় যে তার পোষা কুকুর ডায়মন্ড সেই ঘরের মেঝেতে শুয়েছিল। তারপর দেখো, নো সুনার হ্যাড হি গন দেন দ্য ডগ জাম্পড আপন দ্য টেবিল অ্যান্ড আপ টার্নড দ্য লাইটেড ক্যান্ডেল অ্যান্ড দ্য পেপার্স ইমিডিয়েটলি কট ফায়ার। দেখো বড় লাইন, এটাকে কিভাবে করা হচ্ছে দেখো, তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এটাকে ঘুরিয়ে অন্যভাবে তোমরা লিখতে পারো যে যেই না সে ঘরের বাইরে গেল, এইভাবেও তোমরা লিখতে পারো, কিন্তু আমি কিভাবে লিখেছি, তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে। দেখো, আমি যে যে বঙ্গানুবাদটা করে দিচ্ছি সেটাই যে একদম পারফেক্ট বা সেটাই একদম সঠিক এরকমটা নয়, কিন্তু তোমরা আরো সুন্দরভাবে লাইনকে প্রতিস্থাপন করতে পারো, আরো সুন্দরভাবে লাইনকে তোমরা উপস্থাপন করতে পারো। ঠিক আছে, তাহলে মানে যদি 5 জনকে বঙ্গানুবাদ করতে দেওয়া হয়, স্বাভাবিক 5 জনের লাইন, 5 জনের স্ট্রাকচার, 5 জনের রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা আলাদা হবে। তো সেই জন্যই বলছি, বাড়িতে তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, এই প্যাসেজটাকেই তোমরা বাড়িতে নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে আমার থেকে হয়তো একটু আলাদা হয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে তোমাকে নিজে থেকে লেখার। নিজে থেকে না লেখার চেষ্টা করলে তোমাদের লেখার ক্ষমতা আসবে না, এবং লেখার ক্ষমতা না আসলে কিন্তু পরীক্ষাতে সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য বলছি, নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবে, লেখার গুণগত মান, ক্ষমতাটা বাড়বে, এবং তোমাকে যাই দেয়া হোক না কেন তোমরা সেটাকে নিজে থেকে লিখতে পারবে। তো দেখো, তিনি ঘরের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটি লাফিয়ে টেবিলে উঠেছিল। ঠিক আছে, এবং কি, অ্যান্ড আফটার্ন দ্য লাইটেড ক্যান্ডেল, এবং জ্বলন্ত মোমবাতিটিকে উল্টে দিয়েছিল, অ্যান্ড দ্য পেপার ইমিডিয়েটলি কট ফায়ার, আর সঙ্গে সঙ্গে কাগজগুলোতে আগুন ধরে গিয়েছিল। ব্যাস। তাও দেখো, রিটার্নিং আফটার এ ফিউ মিনিটস নিউটন ফাউন্ড দ্যাট, নিউটন দেখলো যে, তাহলে কি হবে দেখো, নিউটন কয়েক মিনিট পরে ফিরে এসে দেখলেন যে
ঠিক আছে? নিউটন কয়েক মিনিট পরে ফিরে এসে দেখলেন যে কি দেখলেন? All his hard labor of 20 years had been reduced to ashes. তার 20 বছরের বিপুল পরিশ্রম ছাইয়ে পরিণত হয়েছে। বাট কিন্তু the great scientist patted the dog on the head exclaiming, কিন্তু মহান বিজ্ঞানী কুকুরটির মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কি বললেন? ও ডায়মন্ড, ইউ ডোন্ট নো হোয়াট ইউ হ্যাভ ডান। ও ডায়মন্ড, তুমি জানো না তুমি কি করেছো। ব্যাস, একদম সিম্পল ভাবে, সিম্পল ল্যাঙ্গুয়েজে বঙ্গানুবাদের যে নিয়মটা রয়েছে, সহজ সরল প্রাঞ্জল ভাষায় বঙ্গানুবাদ করা। তো সেইভাবেই একদম লাইন বাই লাইন এবং আক্ষরিকভাবে নয়, বরং লাইনের যে ভিতরের অর্থ কি বোঝাতে চেয়েছে সেইভাবে কিন্তু বঙ্গানুবাদ করা হলো। তো আশা করি প্রথম যে বঙ্গানুবাদটা দেয়া হয়েছে বুঝতে পেরেছো, ভালো লেগেছে এবং বাড়িতে তোমরা এটা নিজেরাও চেষ্টা করবে নিজে থেকে লেখার। এবার আমরা সেকেন্ড যে বঙ্গানুবাদ রয়েছে সেখানে চলে যাব। দেখো সেকেন্ড বঙ্গানুবাদটাও দেখা যাক। দেখো, টু পার্সনস ওয়ান্স বোর্ডেড দ্য সেম কম্পার্টমেন্ট অফ এ ট্রেন। প্রথম লাইনটা দেখে কি বুঝতে পারছো? যে দুইজন ব্যক্তি কি বলছে? ওয়ান্স বোর্ডেড সেম কম্পার্টমেন্ট অফ ট্রেন, অর্থাৎ ট্রেনের একই কম্পার্টমেন্টে কি করছিলেন? ভ্রমণ করছিলেন। ওয়ান ওয়াজ অ্যান ইংলিশম্যান, একজন ছিলেন ইংলিশম্যান বা ব্রিটিশ, অ্যান্ড আদার ওয়াজ বেঙ্গলি জেন্টেলম্যান, এবং আরেকজন কে ছিলেন? বাঙালি ভদ্রলোক। বেশ, দেখো তারপর দ্য ইংলিশ ম্যান ওয়াজ অ্যান আর্মি অফিসার। আচ্ছা, যে ইংরেজ ছিলেন তিনি কে ছিলেন? আর্মি অফিসার ছিলেন বা সেনা অফিসার ছিলেন। টল অ্যান্ড স্ট্রং বাই বিল্ড, লম্বা এবং শক্তিশালী কি চারিত্রিক গঠন দিক থেকে, মানে তার দৈহিক গঠন দিক থেকে। হি অ্যাপিয়ার্ড টু বি প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান, এবং সে নিজেকে কি ইংলিশ ম্যান হিসাবে খুব কি করব কি করছিল? প্রাউড ফিল করছিল বা দেখাচ্ছিল এইরকমটা, যে খুব সে ইংরেজ হিসাবে সে খুব গর্বিত এবং সেটাই সে দেখাচ্ছিল। দ্য বাঙালি জেন্টালম্যান হেডেড হিম নট অ্যান্ড ওয়াজ সুন অ্যাসলিপ, কিন্তু বাঙালি ভদ্রলোক তাকে অতটা গুরুত্ব দিল না এবং সে খুব তাড়াতাড়ি কি করলো? ঘুমিয়ে পড়ল। সুন আফটার দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টালম্যানস শুজ অ্যান্ড থ্রিউ আউট দেম, এবং তারপরে মানে যেই ঘুমিয়ে পড়েছে সে কি করলো? ইংরেজ যে লোকটা সে ওই বাঙালি ভদ্রলোকের জুতোটা তুলল এবং থ্রিউ দেম আউট, এবং ট্রেনের বাইরে ফেলে দিল। দেন হি টু ফেল অ্যাসলিপ, এবং তারপরে সে নিজেও ঘুমিয়ে পড়লো, অর্থাৎ ইংরেজটাও ঘুমিয়ে পড়লো। দ্য বাঙালি জেন্টালম্যান ওক আপ, বাঙালি ভদ্রলোক জেগে উঠলেন। ঠিক আছে। লুকড অ্যাবাউট ফর হিজ শুজ, এবং তিনি তার জুতোর জন্য খোঁজাখুঁজি শুরু করলেন। ঠিক আছে। হি আন্ডারস্টুড, সে বুঝতে পেরে গিয়েছিলেন বা বুঝতে পারলেন। ইট অল, সে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। হি দেন টুক দ্য ইংলিশম্যানস লং কোট অ্যান্ড থ্রিউ ইট আউট, তখন সে কি করলো? অর্থাৎ বাঙালি ভদ্রলোকটা কি করলো? ইংরেজের যে লম্বা কোট হয় সে কোটটাকে নিল এবং ট্রেনের বাইরে ফেলে দিল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য ইংলিশম্যান শাউটেড, ইংলিশম্যান চেঁচামেচি শুরু করলো, হোয়ার ইজ মাই কোট, আমার কোটটা কোথায়? তখন কি বলছে দেখো, ইউর কোট হ্যাজ জাস্ট গন টু ফেচ মাই শুজ, ব্রেভলি রিপ্লাইড দ্য জেন্টালম্যান। অর্থাৎ বাঙালি ভদ্রলোক কি রিপ্লাই দিল? সাহসের সাথে বাঙালি ভদ্রলোকটা উত্তর দিল যে আপনার কোট আমার জুতোটাকে আনতে গেছে। দ্য জেন্টালম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল, এবং ওই ভদ্রলোক কে ছিলেন? আর কেউ নয়, আশুতোষ মুখার্জি ছিলেন, বাংলার বাঘ। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি ছিলেন। তো এটা আশুতোষ মুখার্জির জীবন কাহিনীর উপর থেকে একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, তো সেটাকে আমরা বঙ্গানুবাদ করতে হবে। দেখো আমি পড়তে পড়তেই বঙ্গানুবাদ করে ফেললাম। এটা সেম জিনিস তোমরাও পারবে, এটা কোনো আহামরি কিছু ব্যাপার নয়। তো কিভাবে লেখা হয়েছে এবার একটু দেখে নিই উত্তরটা। দেখো প্রথম লাইনটা একটু দেখা যায়। টু পার্সনস ওয়ান্স বোর্ডেড দ্য সেম কম্পার্টমেন্ট অফ এ ট্রেন, সেটা কিভাবে লেখা হচ্ছে? দেখো, একদা এক ট্রেনের একই কামরায় দুইজন ব্যক্তি ভ্রমণ করছিলেন। তারপর দেখো, তারপর কি বলা হচ্ছে? ওয়ান ওয়াজ অ্যান ইংলিশম্যান অ্যান্ড আদার ওয়াজ বাঙালি জেন্টেলম্যান। দেখো,
ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ইংরেজ এবং অন্যজন এক বাঙালি ভদ্রলোক ছিলেন। একদম সিম্পল জিনিস। তারপর দেখো, দ্য ইংলিশম্যান ওয়াজ অ্যান আর্মি অফিসার, টল অ্যান্ড স্ট্রং বাই বিল্ড। তো এটা কিভাবে লেখা হচ্ছে দেখো, ইংরেজ ব্যক্তিটি অতিশয় লম্বা, শক্ত সমর্থ একজন সামরিক অধিকারিক ছিলেন। তো দেখো, এই যে আর্মি অফিসারকে বাংলায় কিভাবে করা হয়েছে, সামরিক অধিকারিক। আর্মি অফিসারের বাংলা সামরিক অধিকারিক হয়ে থাকে। এবং দেখো, টল অ্যান্ড স্ট্রং বাই বিল্ড এটা শেষে ছিল, সেটাকে আমরা বাংলাতে সুন্দর শোনাবে বলে বা আরো বেশি সুন্দর দেখাবে বলে সেটাকে আমরা সামনে নিয়ে এসেছি। অর্থাৎ ইংরেজ ব্যক্তিটি অতিশয় লম্বা এবং শক্ত সমর্থ একজন সামরিক অধিকারিক ছিলেন। তারপর দেখো কি বলছে, হি অ্যাপিয়ার্ড টু বি প্রাউড অফ হিমসেলফ অ্যাজ হি ওয়াজ অ্যান ইংলিশম্যান। তো এটাকে কিভাবে লেখা হচ্ছে দেখো, একজন ইংরেজ হিসাবে তার মনোভাবে গর্ববোধের ভাব ছিল। অর্থাৎ সে নিজেকে এমন ভাবে প্রকাশ করছিল, সে ইংরেজ হিসেবে খুব গর্বিত। অর্থাৎ একজন ইংরেজ হিসাবে তার মনোভাবে গর্ববোধের ভাব ছিল। তারপর দ্য বাঙালি জেন্টলম্যান হেডেড হিম নট অ্যান্ড ওয়াজ সুন অ্যাসলিপ। তো দেখো কি বলছে, বাঙালি ভদ্রলোক সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ তাকে অতটা পাত্তা দিল না বাঙালি ভদ্রলোক সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। তারপর কি বলছে, সুন আফটার দ্য ইংলিশম্যান পিকড আপ দ্য জেন্টলম্যান শুজ অ্যান্ড থ্রিউ দেম আউট। একদম সিম্পল। অল্প কিছুক্ষণ পরেই ইংরেজ ব্যক্তিটি বাঙালি ভদ্রলোকের জুতো ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। বেশ। দেন হি টু ফেল অ্যাসলিপ। তারপর তিনি শুয়ে পড়লেন, অর্থাৎ তারপর তিনি নিজেও শুয়ে পড়লেন। তোমরা এখানে এই যে নিজেও শুয়ে পড়লেন এই কথাটা অ্যাড করতে পারো, শুনতে আরো ভালো শোনাবে। তো নিজে থেকে একটু চেঞ্জ করলে, আমি বললাম নিজে থেকে লেখার চেষ্টা করবে, আরো ভালো হবে। তারপর কি বলছে দেখো, দ্য বাঙালি জেন্টলম্যান ওক আপ, লুকড অ্যাবাউট ফর হিজ শুজ। দেখো, বাঙালি ভদ্রলোক ঘুম থেকে জেগে উঠে তার জুতো খুঁজলেন বা খুঁজতে শুরু করলেন, এরকম বলতে পারো। বাঙালি ভদ্রলোক ঘুম থেকে জেগে উঠে তার জুতো খুঁজলেন বা খুঁজতে শুরু করলেন। তারপর দেখো, হি আন্ডারস্টুড ইট অল। সে পুরো ব্যাপারটা বুঝতে পারলো। তাহলে এটা কি বাংলায় কিভাবে লেখা হচ্ছে দেখো, জুতো খুঁজে না পেয়ে ঘটনাটি বুঝে গেলেন। তো এই দেখো, জুতো খুঁজে না পায় এটা কিন্তু ইংরেজি প্যাসেজে ছিল না, কিন্তু আমরা যখন বাংলা বঙ্গানুবাদ করছি তখন অর্থটাকে বোঝাতে, ঠিক আছে, ভাবটাকে বোঝাতে আমরা এটাকে ব্যবহার করলাম, যে জুতো খুঁজে না পেয়ে সে পুরো ঘটনাটা বুঝতে পেরে গেছে বা বুঝতে পেরে গেলেন। দেখো, হি দেন টুক দ্য ইংলিশম্যানস লং কোট অ্যান্ড থ্রিউ ইট আউট। দেখো, তখন বাঙালি ভদ্রলোক ইংরেজ ব্যক্তির লম্বা কোট বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর দেখো, নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য ইংলিশম্যান শাউটেড, চিৎকার করলেন, হোয়ার ইজ মাই কোট। আমার কোট কোথায়? দেখো, সেটাই আমরা বাংলায় লিখবো। দেখো, পরের দিন ভোরবেলায় বা ভোরবেলার জায়গায় তোমরা সকালবেলা করতে পারো। পরের দিন সকালবেলায় ওই ইংরেজ ব্যক্তি ঘুম থেকে উঠে চিৎকার করে জানতে চাইলেন। দেখো, চিৎকার করে জানতে চাইলেন, কি জানতে চাইলেন? আমার কোট কোথায়? এবং এখানে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, খুবই যেটা ইম্পর্টেন্ট, এই যে ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে সেটাকে কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে লিখতে হবে। এবং যেখানে ইনভার্টেড কমা সেখানে ইনভার্টেড কমা দিতে হবে। এবং এই যে আমি এখানে ভুল দিচ্ছি, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা গুলো দিতে হবে। তার ভিতরে যে বাক্য রয়েছে সেটাকে কিন্তু ঠিকঠাক ভাবে তোমাকে লিখতে হবে। এবং যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। কমা থাকলে কমা দিতে হবে, এক্সক্লেমেটরি সাইন থাকলে এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। এই চিহ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ, এই চিহ্নগুলো যদি না ঠিকঠাক তোমরা প্রকাশ করো তাহলে কিন্তু নাম্বার কেটে নিতে পারে। তো সেই জন্য দেখো, এই যে ইনভার্টেড কমার মধ্যে লেখা হচ্ছে আমার কোড কোথায়, এখানেও দেখো হোয়ার ইজ মাই কোড, এবং ভালো করে লক্ষ্য করে দেখবে এইখানে একটা কমা রয়েছে, ঠিক আছে। এবং বঙ্গানুবাদে এখানেও দেখো একটা কমা দেয়া হয়েছে। তাহলে এই যে দাঁড়ি কমাগুলো, এগুলো কিন্তু তোমাকে বুঝে শুনে, বিশেষ করে ইনভার্টেড কমা আরে থাকলে তোমাকে সেগুলো কিন্তু দিতে হবে। দেখো, এখানে ইনভার্টেড কমাগুলো এখানে ঠিকঠাক দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা চিহ্নটাও এখানে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো মিস করলে কিন্তু তোমাদের নাম্বারটা কেটে নিতে পারে। তারপর দেখো কি বলছে,
ইউর কোট হ্যাজ জাস্ট গন টু ফেচ মাই শুজ, ব্রেভলি রিপ্লাইড দ্য জেন্টালম্যান। তাহলে কি করলো? দেখো, বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন। ঠিক আছে, এখানে একটা কমা হওয়া উচিত ছিল, দেখি এখানে কমা আছে কিনা। হ্যাঁ, কমা আছে। তাহলে এখানে কমা দেওয়া একটা উচিত ছিল, তাহলে এখানে কমা পড়েনি, তেমন আমার নাম্বার কাটা যাবে। তো এখানে একটা কমা দেবে। বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন, কি উত্তর দিলেন? আপনার কোট আমার জুতো আনতে গিয়েছে। ব্যাস। ওকে, বাঙালি ভদ্রলোক সাহসের সঙ্গে উত্তর দিলেন, আপনার কোট আমার জুতো আনতে গিয়েছে। এবার দেখো শেষ লাইন, দ্য জেন্টলম্যান ওয়াজ স্যার আশুতোষ মুখার্জি, দ্য টাইগার অফ বেঙ্গল। তারপর কি বলছে? ওই বাঙালি ভদ্রলোক ছিলেন বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখার্জি। তো আশা করছি বঙ্গনুবাদটা বুঝতে পেরেছি। যত সহজ সরল ভাষায় যা যা নিয়ম রয়েছে, একদম সেই নিয়মগুলো পালন করে আমরা বঙ্গনুবাদ করেছি। এবং বঙ্গনুবাদ যে আহামরি খুব কঠিন এরকমটা নয়। ইংরাজি প্যাসেজ তোমরা পড়বে লাইন বাই লাইন, এবং তোমরা বঙ্গনুবাদ করতে পারবে। শুধু কি কিছু কিছু ওয়ার্ড, এমন এমন ওয়ার্ড দেয়া থাকে, সেগুলোর হয়তো অর্থ আমরা জানতে পারি না বা বুঝতে পারি না, সেক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু অতটাও যে কঠিন দেয়া থাকে সেরকমটা নয়। তো যাই হোক, ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেখানে পরীক্ষার একদম সিলেবাস অনুযায়ী 6টা যে রাইটিং রয়েছে, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসি এবং প্রতিবেদন, অনুবাদ, লিখন, সারাংশ, সমস্ত তোমাদের টপিকের উপর থেকে এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।